হ্যালো ভিউয়ার্স, অচ্ছেদদার ফ্রি কোচিং চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকের এই ভিডিওটিতে তোমরা যারা এইচএস উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে 2025 সালে, তোমাদের যে ইতিহাস সাবজেক্টটি রয়েছে এই সাবজেক্টটির যে তৃতীয় অধ্যায় থেকে দুটি প্রশ্ন তোমাদের জন্য ইম্পর্টেন্ট ছিল। একটি ছিল ব্রিটিশ আমলের যে ভূমি রাজস্ব ব্যবস্থা, যেটির ভিডিও ক্লাস আমি ইতিমধ্যে দিয়েছি, এবং আরেকটি ইম্পর্টেন্ট প্রশ্ন হচ্ছে এই চ্যাপ্টার থেকে চিরস্থায়ী বন্দোবস্ত প্রবর্তনের উদ্দেশ্য এবং তার ফলাফল কি। এই প্রশ্নটি নিয়ে এর বিশদে আলোচনা করব এবং আলোচনা শেষে উত্তরটি তোমাদের সামনে তুলে ধরব। তোমাদের এই সাবজেক্টটির একাধিক প্রশ্নের উত্তর আমি ইতিমধ্যে আমার চ্যানেলে আপলোড করেছি। পাশাপাশি তোমাদের রাষ্ট্রবিজ্ঞান এবং এডুকেশন সাবজেক্টেরও সাজেশন এবং সাজেশনের একাধিক প্রশ্নের উত্তর আমার চ্যানেলে আপলোড করা হয়ে গেছে। তার লিঙ্ক দেওয়া থাকবে ভিডিও ডেসক্রিপশন বক্সে, তোমরা অবশ্যই ভিডিওগুলো দেখে নিও। এছাড়া যেসব প্রশ্নের উত্তর এখনো বাকি আছে খুব দ্রুত তো আমি একের পর এক তোমাদের সামনে এনে হাজির করব। তাই আমার এই চ্যানেলটি তোমাদের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ একটি চ্যানেল। তোমরা অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবে, বন্ধুদের কাছে শেয়ার করবে, নিজেদের মতামত জানাবে কমেন্ট সেকশনে কমেন্ট করে, এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবে। তো চলো শুরু করা যাক আজকের ক্লাসের মূল আলোচনার বিষয় কি আমরা একবার বোর্ডে দেখে নিই। দেখো, এইচএস উচ্চ মাধ্যমিক ইতিহাস প্রশ্ন হচ্ছে চিরস্থায়ী বন্দোবস্ত প্রবর্তনের উদ্দেশ্য ও ফলাফল। অর্থাৎ দুটি পার্ট আছে প্রশ্নে, একটি উদ্দেশ্য আছে আর একটি আছে ফলাফল। দেখো, এর আগের প্রশ্নে আমরা দেখেছি, অর্থাৎ ব্রিটিশ আমলের যে ভূমি রাজস্ব ব্যবস্থা, সেই ব্যবস্থায় আমরা দেখেছি যে এদেশে ইংরেজরা আসার পর যখন দেওয়ানি লাভ করে 1765 সালে, অর্থাৎ বাংলা, বিহার, উড়িষ্যার যে রাজস্ব আদায়ের অধিকার ইংরেজরা লাভ করে, এবং লাভ করার পরে তারা এদেশ থেকে রাজস্ব কোন পদ্ধতিতে আদায় করবে সেটা নিয়ে অনেক পরীক্ষা নিরীক্ষা চলে। তা প্রথম ওয়ারেন হেস্টিংস, যিনি গভর্নর জেনারেল ছিলেন, তিনি প্রথমে 1 বছরের জন্য এই জমি বন্দোবস্ত করেন, নিলামে জমি বন্দোবস্ত করেন। যে ব্যক্তি সর্বোচ্চ রাজস্ব দিতে পারবে তার কাছেই জমিটা দেওয়া হয়। একে বলা হয় একশালা বন্দোবস্ত, অর্থাৎ 1 সাল অর্থাৎ 1 বছরের জন্য এই বন্দোবস্ত দেওয়া হয়, এবং এই জমি বন্দোবস্ত দেওয়া হয় সেই নিলামে যিনি সর্বোচ্চ অর্থ দিতে পারবেন তাকে দেওয়া হয়। এদের বলা হয় ইজারাদার, অর্থাৎ ইজারাদারি ব্যবস্থা চালু হয়। এবং এই ব্যবস্থার পরবর্তীতে অনেক সমস্যা দেখা দেয়, কারণ এখানে তারা কৃষকদের কাছ থেকে অনেক জোর জুলুম করে অনেক বেশি পরিমাণে রাজস্ব আদায় করতেন। এছাড়া এই আয়, এখানে সরকারের আয় কিন্তু সুনিশ্চিত ছিল না। তাই এই ব্যবস্থা পরিবর্তন করে 1772-এ এই একশালা বন্দোবস্ত হয়। এরপরে আমরা দেখছি যে 5 শালা বন্দোবস্ত চালু হচ্ছে। 5 শালা বন্দোবস্ত চালু হওয়ার পর তাতেও নানা রকম ভাবে অসুবিধা দেখা দেয়, অর্থাৎ 5 বছরের জমির জন্য জমি বন্দোবস্ত দেওয়া হয়। এরপরে আসে 10 শালা বন্দোবস্ত, অর্থাৎ 10 বছরের জন্য জমি বন্দোবস্ত দেওয়া হয়। তাহলে প্রথমে 1 শালা, তারপরে 5 শালা, এবং শেষে 10 শালা বন্দোবস্ত কিন্তু দেওয়া হয়েছিল। জমি যারা সর্বোচ্চ পরিমাণে রাজস্ব দিতে পারবে তাদের কাছেই এই জমি এই চুক্তিতে বন্দোবস্ত করা হয়েছিল। কিন্তু এই সময় এই নানা রকম অসুবিধা থাকায়, অর্থাৎ 1 শালা, 5 শালা এবং 10 শালা বন্দোবস্তে নানা রকম অসুবিধা দেখা দেওয়ায় ইংল্যান্ডের যে পরিচালক সভা ছিল, মানে ভারতবর্ষে যে ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি শাসন করতেন, এদের উপরেও কিন্তু ইংল্যান্ডে এদের পরিচালক সভা ছিল। অর্থাৎ সেই পরিচালক সভা এই কোম্পানিকে পরিচালনা করতেন। সেই পরিচালক সভা এই সব সমস্যা দূর করার জন্য ভারতবর্ষে, বিশেষ করে বাংলাদেশে যেখানে দেওয়ানি লাভ করেছিল, সেই জায়গায় জমি যাতে চিরস্থায়ীভাবে কোনো বন্দোবস্ত করা যায় সেই উদ্দেশ্যে এখানে লর্ড কর্নওয়ালিসকে বাংলাদেশে পাঠান। লর্ড কর্নওয়ালিস বাংলাদেশে আসেন এবং 1790 সালে তিনি এই 10 শালা বন্দোবস্ত চালু করেন। নানা রকম আলাপ আলোচনার ভিতর দিয়ে, পরীক্ষা নিরীক্ষার ভিতর দিয়ে, বিশেষ করে এখানে গ্র্যান্ড শোর, যিনি রাজস্ব বোর্ডের চেয়ারম্যান ছিলেন, তার বক্তব্য ছিল যে জমি চিরস্থায়ীভাবে জমিদারদের সাথে বন্দোবস্ত করতে হবে। তাই এই গ্র্যান্ড শোরের বক্তব্য শোনার পর লর্ড কর্নওয়ালিস তিনি বাংলা, বিহার এবং উড়িষ্যার জমিদারদের সাথে 10 বছরের জন্য জমি বন্দোবস্ত করেন, এবং এও সাথে সাথে ঘোষণা করেন যদি ইংল্যান্ডের পরিচালক সভা অনুমোদন দেয় তাহলে ভবিষ্যতে এই 10 শালা বন্দোবস্ত হয়ে যাবে চিরস্থায়ী বন্দোবস্ত। যাই পরবর্তীতে আমরা দেখি যে এর 3 বছর পর, অর্থাৎ 1793 সালে লর্ড কর্নওয়ালিস ইংল্যান্ডের পরিচালক সভার অনুমোদন নিয়ে এসে তিনি জমিদারদের সাথে চিরস্থায়ীভাবে জমি বন্দোবস্ত করেন, যার নাম চিরস্থায়ী বন্দোবস্ত। 1793 সালের 22 মার্চ তিনি বাংলা, বিহার এবং উড়িষ্যায় এই চিরস্থায়ী বন্দোবস্ত প্রবর্তন করেন। বাংলাদেশে শুরু হয়
চিরস্থায়ী বন্দোবস্ত কাদের সাথে করেন? জমিদারদের সাথে করেন, অর্থাৎ চিরস্থায়ীভাবে জমিদারদের সাথে জমি বন্দোবস্ত করেন। এই চিরস্থায়ী বন্দোবস্তের শর্তগুলো কি? খুব গুরুত্বপূর্ণ। প্রথম শর্ত, যে যে জমি যাদের দেওয়া হচ্ছে সেই জমিদার বা তালুকদার তারা বংশ পরম্পরায় এই জমি ভোগ দখল করতে পারবেন। 2, এই জমিদার তালুকদাররা তারা ইচ্ছা মতো তাদের জমি বিক্রি করতে পারবেন, বন্ধক দিতে পারবেন। 3, এই জমিদারেরা বছরের নির্দিষ্ট সময়ে এই জমির জন্য তারা নির্দিষ্ট পরিমাণে যে রাজস্ব সেই রাজস্ব সরকারকে প্রদান করবে এবং তারা কৃষকদের কাছ থেকে যে অর্থ আদায় করবে রাজস্ব হিসেবে তার 89% টাকা ইংরেজ সরকারকে দিতে হবে, বাকি 11% টাকা এই মানে জমিদারেরা পাবে। এবং এই জমিদারেরা বছরের নির্দিষ্ট দিনে সূর্যাস্তের আগে গিয়ে কিন্তু এই অর্থ রাজকোষে জমা দিতে হবে ইংরেজদের কাছে। যদি সেই নির্দিষ্ট দিনে তারা রাজস্ব দিতে না পারে, মানে সেই সূর্য ডোবার আগে সেই নির্দিষ্ট দিনে বছরের একটা নির্দিষ্ট দিনে রাজস্ব দিতে না পারে, তবে সেই তার যে জমিদারি সেই জমিদারির অংশ বিক্রি করে, অর্থাৎ জমিদারের কোনো একটা অংশ বিক্রি করে বা পুরো জমিদারি হয়তো বিক্রি করে তার ওই রাজস্ব কিন্তু আদায় করে নেওয়া হবে। এই আইনটাকে বলা হচ্ছে সূর্যাস্ত আইন। তা যাই হোক, এইভাবে কিছু নিয়ম নীতি খাড়া করা হয়। এছাড়া আরো কিছু নিয়ম নীতি বলা হয়, যেমন যে নির্দিষ্ট 1790 সালে যখন 10 সালা বন্দোবস্ত করা হয়েছিল তখন যে হারে রাজস্বের আদায় করা হতো ঠিক সেই হারে এই রাজস্ব নির্ধারিত হবে চিরস্থায়ী বন্দোবস্তে। এছাড়া খরা, বন্যা, মহামারী, প্রাকৃতিক দুর্যোগ যদি কখনো হয় তার জন্য কিন্তু রাজস্ব মুকুব হবে না। তো এই ছিল চিরস্থায়ী বন্দোবস্তের শর্ত। কিন্তু আমাদের মূল আলোচনার বিষয় হচ্ছে উদ্দেশ্যটা কি এবং ফলাফলটা কি। দেখো, উদ্দেশ্য যদি আমরা দেখি, চিরস্থায়ী বন্দোবস্ত প্রবর্তনের উদ্দেশ্য, এখানে উদ্দেশ্য বলতে দেখো প্রথম যে পয়েন্ট, সমর্থক গোষ্ঠীর উদ্ভব। অর্থাৎ ইংরেজ কোম্পানি চেয়েছিল যে জমিদারদের সাথে এই জমির বন্দোবস্ত করে জমিদার শ্রেণী তৈরি করা বা একটা অভিজাত শ্রেণী তৈরি করা, যে অভিজাত শ্রেণী তারা ইংরেজদেরকে সমর্থন করবে, অর্থাৎ ইংরেজদের একটা সমর্থক গোষ্ঠী এদেশে তৈরি হবে যাদের সাহায্যে ইংরেজরা এদের শাসন করবে। এই জন্য ইংরেজদের একটা সমর্থক গোষ্ঠী কিন্তু তৈরি হচ্ছে জমিদার। এরপরে দেখো 2, সুনিশ্চিত আয়। আগে আমরা দেখেছি যে 1 সালা, 5 সালা এবং 10 সালা বন্দোবস্তে সরকারের আয় কিন্তু সুনিশ্চিত ছিল না, কিন্তু এখন যেহেতু একেবারে রাজস্ব নির্ধারিত হচ্ছে সুনির্দিষ্টভাবে এবং বলা হচ্ছে বছরের নির্দিষ্ট দিনে রাজস্ব দিতে হবে, এই জন্য সরকারের আয়টা এখানে কিন্তু সুনিশ্চিত হচ্ছে। যেহেতু আয়টা সুনিশ্চিত হচ্ছে তাই সরকারের যে আয় ব্যয়ের হিসাব, অর্থাৎ সারা বছর কত টাকা আয় কত টাকা ব্যয়, তার এই যে বাজেট বলা হয় যাকে, এই বাজেট কিন্তু তৈরি করতে পারছে, তার একটা সুবিধা তৈরি হচ্ছে। এরপরে দেখো দেশের সমৃদ্ধি। এই জমিদারদের সাথে জমি বন্দোবস্ত করার ফলে, জমির অধিকার জমিদারদের দেওয়ার ফলে তারা নিশ্চিন্ত মনে তারা এই জমির উন্নতির জন্য, কৃষির উন্নতির জন্য তারা আত্মনিবেশ করবে এবং দেশের অর্থনীতি সমৃদ্ধ হবে। দেশের অর্থনীতি সমৃদ্ধ হলে ইংরেজরাও সমৃদ্ধ হবে। এই জন্য এই সব উদ্দেশ্যগুলোকে সামনে রেখে ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি লর্ড কর্নওয়ালিসের মাধ্যমে বাংলাদেশ, বিহার এবং উড়িষ্যায় 1793 23 মার্চ চিরস্থায়ীভাবে কৃষক জমিদারদের সাথে জমি বন্দোবস্ত করেন, যার নাম চিরস্থায়ী বন্দোবস্ত। এখন বিষয় হচ্ছে এর ফলাফলটা তাহলে কি। দেখো, ফলাফল, চিরস্থায়ী বন্দোবস্তের অনেক ফলাফল আছে, বিশেষ করে এর সুফল যেমন আছে আবার এর কুফলও কিন্তু রয়েছে। তবে এর সুফল নিয়ে আমরা প্রথমে আলোচনা করব। দেখো, ভারতের একজন জাতীয়তাবাদী অর্থনৈতিক ইতিহাসবিদ রমেশ চন্দ্র দত্ত তিনি বলছেন যে ইংরেজ জাতি এদেশে যত পদক্ষেপ নিয়েছে, যত কাজ করেছে, তার মধ্যে একেবারে প্রথম ভালো একটা কাজ ছিল এই চিরস্থায়ী বন্দোবস্ত। এবং ইংরেজ একজন ঐতিহাসিক ভিনসেন্ট স্মিথ তিনিও বলছেন এই চিরস্থায়ী বন্দোবস্ত প্রবর্তন ছিল একটা বৈপ্লবিক পদক্ষেপ। তা যাই হোক, এখানে দেখো প্রথম যে সুবিধা, প্রথমে বাজেট তৈরিতে সুবিধা, ইংরেজদের আয় এবং ব্যয় এটা যখন তারা সুনিশ্চিত করতে পারলো তাদের আয় কতটা, সেই হিসাবে তারা কিন্তু একটা বাজেট তৈরি করতে পারলো, সারা বছরের আয় ব্যয় কত হবে সেই হিসাবটা তারা তৈরি করতে পারলো, এটা একটা তাদের সুবিধা হলো। 2, উৎখাতের সম্ভাবনা হ্রাস। উৎখাত বলতে উচ্ছেদ হওয়া, অর্থাৎ আগে আমরা দেখেছি যে 1 সালা, 5 সালা এবং 10 সালা বন্দোবস্তে কৃষকদের কাছ থেকে বেশি রাজস্ব তাদের কাছ থেকে চাওয়া হতো। যদি তারা রাজস্ব দিতে না পারতো তখন তাদের জমি থেকে
তুলে দেওয়া হতো, জমি থেকে উচ্ছেদ করে দেওয়া হতো। কিন্তু এখন সেই চিরস্থায়ী বন্দোবস্তে সেই উৎখাতটা তারা আর হচ্ছে না, অর্থাৎ জমিতে এই কৃষকরাও কিন্তু স্থায়ীভাবে সেই জমিতে তারা আবদ্ধ হচ্ছে, তারা জমি ঘন ঘন জমি থেকে তাদেরকে উচ্ছেদ করার বিষয়টা আর থাকছে না। এরপরে দেখো কৃষির উন্নতি, যেহেতু জমিদারেরা তারা জমির উপরে অধিকার লাভ করেছে পাকাপাকি ভাবে চিরস্থায়ী ভাবে, তাই তারা কৃষির উন্নতির দিকে মনোনিবেশ করছে। 4 দেখো ব্রিটিশদের অনুগত গোষ্ঠী, তাহলে ব্রিটিশ সরকারের একটা সমর্থক গোষ্ঠী তৈরি হচ্ছে জমিদার শ্রেণী বা অভিজাত শ্রেণী, যে জমিদারদের সাহায্যে ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি ভারতবর্ষে শাসন পরিচালনা করেছিল। তাই এইগুলোই ছিল কিন্তু এর সুফল। কিন্তু কুফল যদি আমরা দেখি তাহলে দেখব যে সুফলের থেকে কুফল কিন্তু অনেক বেশি ছিল। এই জন্য ইংরেজ ঐতিহাসিক হোমস বলেছেন যে চিরস্থায়ী বন্দোবস্ত ছিল একটা দুঃখজনক ভুল, একটা দুঃখজনক পরিণতি। কারণ কি না, প্রথম পয়েন্ট জমিদারির অবসান। দেখো চিরস্থায়ী বন্দোবস্তের ভিতর দিয়ে যেহেতু সূর্যাস্ত আইন আছে, মানে বছরের নির্দিষ্ট একটা দিনে, যেমন আমরা হালখাতা হয় দেখেছি বিভিন্ন দোকানে বা ব্যবসায়িক প্রতিষ্ঠানে হালখাতা হয়, এখানেও তাই যে একটা বছরের নির্দিষ্ট দিনে সূর্য ডোবার আগে এই জমিদারদের কিন্তু রাজস্ব দিতে হতো। অনেক সময় খরা বন্যা মহামারী হলেও কিন্তু রাজস্ব দিতে হতো, কিন্তু খরা বন্যা মহামারী হলে তো আর কৃষকরা রাজস্ব দিতে পারবে না, তখন জমিদাররা কিন্তু রাজস্ব দিতে পারতেন না। ফলে বহু জমিদার রাজস্ব দিতে না পারার কারণে তারা জমিদারি থেকে উচ্ছেদ হতেন, অর্থাৎ তারা জমিদারি হারাতেন। ভারতবর্ষের বাংলাদেশে বিশেষ করে বহু প্রাচীন জমিদার এই চিরস্থায়ী বন্দোবস্তে তারা কিন্তু উচ্ছেদ হয়ে গিয়েছিল, তারা জমিদারি হারিয়েছিল। আর সেই জায়গায় এসেছিল কিছু নতুন জমিদার, ভুইফোড় জমিদার, যারা নতুন করে মাটি ফুঁড়ে হঠাৎ আবির্ভাব হয়েছিল। মানে অনেক শহরের অনেক ধনী ব্যক্তি তারা এই জমিদারিগুলো ক্রয় করেছিলেন, তারা শহরে থাকতেন, তাদের সাথে কৃষক বা এই জমির কোনো সম্পর্ক ছিল না। এই সব জমিদারেরা শহরে থাকতেন আর তাদের কর্মচারী অর্থাৎ নায়েব, গোমস্তা, এইসব কর্মচারীদের দ্বারা তারা এইসব জমিদারিগুলো পরিচালনা করতেন। আর এই নায়েব গোমস্তারা কি করতেন, তারা বেশি পরিমাণে রাজস্ব আদায় করতেন কৃষকদের কাছ থেকে। ফলে কৃষকদের উপরে সেই অত্যাচার, সেই শোষণ কিন্তু হতো। এই জন্য এই চিরস্থায়ী বন্দোবস্তের কুফল ছিল খুবই মারাত্মক। দেখো নতুন জমিদারের উত্থান, নতুন এই ভুইফোড় জমিদারদের উত্থান হচ্ছে, কৃষকদের উচ্ছেদ, এবং ঘন ঘন কৃষকদের উচ্ছেদ করা হচ্ছে, বেশি পরিমাণে রাজস্ব দাবি করা হচ্ছে তাদের কাছ থেকে, এবং সেই রাজস্ব যখন দিতে পারছে না তখন তাদের জমি থেকে কিন্তু উচ্ছেদ করে দিচ্ছে এইসব জমিদারদের নায়েব গোমস্তারা। জমির উন্নতি ব্যাহত, জমির যে উন্নতি কিভাবে করা যায়, কৃষকদের উন্নতি কিভাবে করা যায় এতটা ভাবনা চিন্তা কিন্তু কৃষক মানে জমিদারেরা করছে না। ফলে কৃষির যে সার্বিক অগ্রগতি সেটা ব্যাহত হচ্ছে। সরকারের লোকসানটা কোথায়? দেখো জমিদারেরা খুব বেশি পরিমাণে রাজস্ব আদায় করছে কৃষকদের কাছ থেকে, কিন্তু সেই যে অতিরিক্ত অর্থ তারা আদায় করছে সেই অতিরিক্ত অর্থ কিন্তু তারা জমা দিচ্ছে না সরকারের ঘরে বা ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে তারা দিচ্ছে না। কারণ ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে বা ইংরেজদেরকে তারা একটা নির্দিষ্ট যে অ্যামাউন্ট বাধা আছে যেটা দেওয়ার কথা সেটা দিচ্ছে। মানে দেখা যাচ্ছে যে ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির হয়ে রাজস্ব আদায় করতে গিয়ে 38 লক্ষ পাউন্ড রাজস্ব আদায় করার কথা ছিল 1793 সালে, কিন্তু জমিদারেরা তুলছে 1,38,00,000, অর্থাৎ অতিরিক্ত 1 কোটি পাউন্ড তারা কিন্তু আদায় করছে। এই টাকার একটা টাকাও কিন্তু তারা ইংরেজদেরকে দিচ্ছে না। ফলে ইংরেজ সরকারের কিন্তু এখানে লোকসান হচ্ছে। কৃষকদের দুরবস্থা, কৃষকদের উপর সীমাহীন শোষণ আসছে, খরা বন্যা মহামারীতেও তাদের রাজস্ব দিতে হচ্ছে। ফলে তারা এই রাজস্ব দিতে গিয়ে তারা মহাজনদের কাছ থেকে টাকা ধার করছে, ফলে ঋণের জালে তারা জড়িয়ে পড়ছে। যে ঋণ তারা পরিশোধ করতে পারছে না তখন তারা ঘর বাড়ি জমি জমা বিক্রি করে, ছেলে মেয়েকে বিক্রি করে সেই রাজস্ব তারা মেটাতে হচ্ছে, বা সেই মহাজনদের সেই সুদের টাকা তাদেরকে কিন্তু দিতে হচ্ছে। ফলে কৃষকদের একটা দুরবস্থা এখানে ঘনিয়ে আসছে। 7 নম্বর পয়েন্ট, শিল্প বাণিজ্যে মানে ক্ষতিগ্রস্ত হচ্ছে। শিল্প বাণিজ্য কেন শিল্প বাণিজ্য ক্ষতিগ্রস্ত হচ্ছে? যেহেতু প্রত্যেকেই এখন কৃষির দিকে ঝুঁকছে। শহরের ধনী ব্যক্তিরা তারা জমিদারি ক্রয় করছে, করে জমিতে তারা টাকা ইনভেস্ট করছে, মানে জমিদারি ক্রয় করাটা অনেকটা লাভজনক। সেই জন্য তারা শিল্প বাণিজ্যের দিকে ঝুঁকছে না, ঝুঁকছে কোথায় না জমিদারির দিকে, জমির দিকে ঝুঁকছে। এই যে বেশি সংখ্যক মানুষের জমির দিকে ঝুঁকে যাওয়া, তারপরে শিল্পগুলো অবহেলিত হচ্ছে। কুটির শিল্প বা ভারী শিল্প বা অন্যান্য শিল্প বাণিজ্য এগুলো কিন্তু ক্ষতিগ্রস্ত হচ্ছে। মধ্যস্বত্বভোগীদের উত্থান। মধ্যস্বত্বভোগী কারা? যারা মাঝখানে দাঁড়িয়ে আছে, মাঝখানে দাঁড়িয়ে তারা কিন্তু টাকা শোষণ করছে। মানে ইংরেজ কোম্পানি,
আর এদিকে রয়েছে কৃষক। কৃষকদের টাকায় ইংরেজদের কাছে যাওয়ার কথা, মাঝখানে এসে আবির্ভূত হয়েছে কারা? জমিদার। এখন এই জমিদারেরা রাজস্ব আদায় করার জন্য তারা কর্মচারী নিয়োগ করছে, সেই কর্মচারীরা অতিরিক্ত বেশি পরিমাণে রাজস্ব আদায় করছে এবং এই কর্মচারীদেরকে আবার অনেকগুলো ভাগ আছে। যেমন বর্ধমানের রাজা তেজচন্দ্র, তিনি কি করছেন, তার জমিদারিতে রাজস্ব আদায় করার জন্য তিনি ছোট ছোট অঞ্চলে ভাগ করে এক একটা জমি, এক একটা মানে অংশের জমি এক একজনকে, একজন ইজারাদারকে দায়িত্ব দিচ্ছেন, কোনো একজন ব্যক্তিকে দায়িত্ব দিচ্ছেন সেই অঞ্চলে রাজস্ব আদায় করার জন্য। তাকে বলা হচ্ছে পত্তনিদার। সেই পত্তনিদার কি করছে, আবার আরেকজনকে দায়িত্ব দিচ্ছে রাজস্ব আদায় করার জন্য, অর্থাৎ হয়ে গেল দর পত্তনিদার। আবার ওই দর পত্তনিদার আরেকজনকে দায়িত্ব দিচ্ছে, ফলে হয়ে গেল দর দর পত্তনিদার। তাহলে দেখো এখানে কৃষক এবং সরকার এর মাঝে কতজন চলে এলো? জমিদার এলো, সরকারের পরেই জমিদার, জমিদারের পরে পত্তনিদার, পত্তনিদারের পরে দর পত্তনিদার, তারপরে দর দর পত্তনিদার, তারপরে গিয়ে কৃষক। অর্থাৎ কৃষকের এই টাকা সরকারের ঘরে যাওয়ার আগে এতগুলো হাত হয়ে যাচ্ছে, প্রত্যেকেই কিন্তু যে যার লাভের টাকা কিন্তু সেখান থেকে আদায় করছে। কার কাছ থেকে? কৃষকের কাছ থেকে। কৃষকের দেওয়ার কথা 2 টাকা, কিন্তু সেই রাজস্ব আদায় হচ্ছে হয়তো 10 টাকা। সেই 10 টাকা আদায় করে এই 8 টাকা কিন্তু এই বাকিরা সবাই ভাগ করে নিচ্ছে, 2 টাকা সরকারের ঘরে জমা দিচ্ছে। কিন্তু প্রেশারটা কার উপরে আসছে? এই কৃষকের পরেই আসছে। তার দেওয়ার কথা 2 টাকা, দিতে হচ্ছে 10 টাকা। তো এইটাই কিন্তু ছিল সব থেকে বড় কুফল চিরস্থায়ী বন্দোবস্তের। তো চিরস্থায়ী বন্দোবস্তের কৃষকদের এই দুরবস্থা নিয়ে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় এবং রামমোহন রায় তারা বারবার লেখনী ধারণ করেছে এবং বঙ্গদেশের কৃষক গ্রন্থে রমেশচন্দ্র মজুমদার বা রমেশচন্দ্র দত্ত কিন্তু এই ব্যবস্থার বিরুদ্ধে তীব্র প্রতিবাদ করেছেন। ডক্টর তারাচাঁদ, যিনি ঐতিহাসিক, ভারতবর্ষের জাতীয়তাবাদী ঐতিহাসিক, তিনিও কিন্তু এই চিরস্থায়ী বন্দোবস্তের কুফল নিয়ে সরব হয়েছিলেন এবং তিনি বলছেন যে এই চিরস্থায়ী বন্দোবস্তের ফলে বাংলাদেশের গ্রামীণ সমাজ ব্যবস্থা আমূল পাল্টে গিয়েছিল। নতুন এই ভুইফোর জমিদারদের আবির্ভাব ঘটেছিল, ইজারাদারদের আবির্ভাব ঘটেছিল, মধ্যস্বত্বভোগীদের আবির্ভাব ঘটেছিল। ফলে সামাজিক যে ভারসাম্য সেটা অনেকটা পরিবর্তন হয়ে গিয়েছিল, একটা বৈপ্লবিক পরিবর্তন হয়ে গিয়েছিল সামাজিক কাঠামো। যদিও রত্নলেখা রায় বলে একজন গবেষক, মানে গবেষিকা, তিনি বলছেন যে না, সামাজিক ক্ষেত্রে বিরাট পরিবর্তন আসেনি। এটি রাজস্ব ব্যবস্থায় যে জটিলতা ছিল সেই জটিলতাকে নিরসন করার জন্য এই ব্যবস্থা চালু করা হয়েছিল। তবে যাই হোক, এই চিরস্থায়ী বন্দোবস্তের কুফল নিয়ে নানা রকম তর্ক বিতর্ক থাকলেও একটা বিষয় পরিষ্কার, যে চিরস্থায়ী বন্দোবস্তের ভিতর দিয়ে বাংলাদেশের কৃষকদের উপরে কিন্তু একটা দুর্বিষহ শোষণ নেমে এসেছিল, তারা অত্যাচারের শিকার হয়েছিল এবং তারা এই রাজস্ব দিতে গিয়ে তারা সর্বস্ব হারিয়েছিল এবং এই কারণে বাংলাদেশে ঘন ঘন কিন্তু এই দুর্ভিক্ষ, অকাল, মহামারী এগুলো বারবার কিন্তু দেখা দিয়েছিল এবং পরবর্তীকালে আমরা দেখছি যে ইংরেজ সরকারের বিরুদ্ধে এই বাংলাদেশের কৃষকরা বারে বারে কিন্তু বিদ্রোহ করেছিল, কৃষক বিদ্রোহ। তো এইগুলো বিষয় নিয়ে, টোটাল এই সামগ্রিক বিষয় নিয়ে আলোচনা করতে হবে তোমাদের এই নোটসে, যেখানে চিরস্থায়ী বন্দোবস্ত কে প্রবর্তন করছে, কবে প্রবর্তন করছে, কেন প্রবর্তন করছে, তার উদ্দেশ্যগুলো কি রয়েছে এবং তারপরে ফলাফলের সুফলগুলো কি এবং কুফলগুলো কি, পরপর এইভাবে মেনশন করতে হবে। তো এর যে উত্তর আছে 8 নম্বরের প্রপারলি যে উত্তর, সেই উত্তরটি আমি নিজে হাতে লিখে তোমাদের জন্য রেডি করেছি। সেই উত্তরটি নিয়ে আমি এবার অন স্ক্রিনে তোমাদের সামনে আলোচনা করব। এইচএস উচ্চ মাধ্যমিক ইতিহাস, চিরস্থায়ী বন্দোবস্তের উদ্দেশ্য ও ফলাফল আলোচনা করো। প্রশ্নমান 8। প্রথমে সূচনা, একটা ভূমিকা লিখতে হবে। দেখো, হেস্টিংস প্রবর্তিত 5 সালা ও 1 সালা বন্দোবস্তের ত্রুটিগুলি দূর করার উদ্দেশ্যে 1784 খ্রিস্টাব্দে পিটের ভারত শাসন আইনে জমিদারদের সঙ্গে স্থায়ী ভূমি বন্দোবস্তের কথা বলা হয়। ইংল্যান্ডের পরিচালক সভাও বাংলায় স্থায়ীভাবে ভূমি রাজস্ব ব্যবস্থা প্রবর্তনের নির্দেশ দিয়ে কর্নওয়ালিসকে 1786 খ্রিস্টাব্দে ভারতে পাঠান। কর্নওয়ালিস বড়লাট হয়ে ভারতে এসে 1786 এদেশের ভূমি ব্যবস্থা সম্পর্কে বিস্তৃত অনুসন্ধান চালান। তিনি 1793 খ্রিস্টাব্দে ভারতে চিরস্থায়ী বন্দোবস্তের প্রবর্তন করেন। তার শাসনকালে এটি ছিল সর্বাধিক গুরুত্বপূর্ণ ঘটনা। এবার দেখো উদ্দেশ্য, চিরস্থায়ী বন্দোবস্ত প্রবর্তনের উদ্দেশ্য। লর্ড কর্নওয়ালিস কর্তৃক চিরস্থায়ী বন্দোবস্ত প্রবর্তনের পেছনে বেশ কিছু উদ্দেশ্য ছিল। যেমন
এখানে 1-2 করে উদ্দেশ্যগুলি লেখা হয়েছে। 1, চিরস্থায়ী বন্দোবস্ত প্রবর্তনের মাধ্যমে ভারতে ইংরেজদের অনুগামী একটি নতুন অভিজাত শ্রেণীর উত্থান ঘটবে, তারা ইংরেজদের প্রধান সমর্থক হিসেবে কাজ করবে, অর্থাৎ এখানে সমর্থক গোষ্ঠীর উত্থান। 2 নম্বর পয়েন্টে দেখো সুনিশ্চিত আয়, অর্থাৎ আয়কে সুনিশ্চিত করার জন্য তারা এটা করেছিলেন। কোম্পানির আশা করেছিল যে চিরস্থায়ী বন্দোবস্ত প্রবর্তন করলে তারা নিয়মিত নির্দিষ্ট সময়ের মধ্যে নির্দিষ্ট হারে রাজস্ব পাবে, এর ফলে তাদের আয়ের অনিশ্চয়তা দূর হবে। 3 নম্বরে দেখো বলা হয়েছিল বাজেট তৈরি, রাজস্ব থেকে প্রতি বছর সুনিশ্চিত আয় হলে সরকারের পক্ষে বার্ষিক আয় ব্যয়ের বাজেট তৈরি করার কাজ সহজ হবে। এরপরে দেখো দেশের সমৃদ্ধির জন্য তারা এটা করেছিলেন। 4, জমিতে স্থায়ী অধিকার পেয়ে জমিদাররা কৃষি ও কৃষকের উন্নতির জন্য যথেষ্ট চেষ্টা করবেন, এতে দেশের সমৃদ্ধি বাড়বে এবং পরোক্ষে কোম্পানিরই লাভ হবে। তো এই ছিল উদ্দেশ্য। উদ্দেশ্যের এখানে 4টি পয়েন্ট আছে। প্রথম পয়েন্ট বলেছিলাম সমর্থক গোষ্ঠীর উদ্ভব, 2 নম্বরে বলেছিলাম সুনিশ্চিত আয়, 3 নম্বরে বাজেট তৈরি, 4 নম্বরে হচ্ছে দেশের সমৃদ্ধি। পয়েন্টস দেখো, চিরস্থায়ী বন্দোবস্ত প্রবর্তনের প্রেক্ষাপট, কোন প্রেক্ষাপটে এটি প্রতিষ্ঠিত হচ্ছে এবং চিরস্থায়ী বন্দোবস্তের শর্তাবলী কি, এই দুটি পয়েন্টও কিন্তু এখানে উল্লেখ করতে হবে। ওয়ারেন হেস্টিংসের 5 সালা বন্দোবস্ত 1772 এবং 1 সালা বন্দোবস্ত 1777 যথেষ্ট ত্রুটিপূর্ণ ছিল। এইসব ত্রুটি দূর করার উদ্দেশ্যে ইংল্যান্ডের পরিচালক সভা বাংলায় স্থায়ীভাবে ভূমি রাজস্ব ব্যবস্থা প্রবর্তনের নির্দেশ দিয়ে কর্নওয়ালিসকে 1786 খ্রিস্টাব্দে ভারতে পাঠান। কর্নওয়ালিস 1789 খ্রিস্টাব্দে 10ই ফেব্রুয়ারি বাংলা ও বিহারের এবং 1790 খ্রিস্টাব্দে উড়িষ্যার জমিদারদের সঙ্গে 10 বছরের জন্য জমি বন্দোবস্তের কথা ঘোষণা করেন। এই ব্যবস্থা 10 সালা বন্দোবস্ত নামে পরিচিত। এই ব্যবস্থা প্রবর্তনের সঙ্গে সঙ্গে তিনি ঘোষণা করেন যে বিলাতের পরিচালক সভা অনুমোদন দিলে এই 10 বছর মেয়াদী বন্দোবস্তকে চিরস্থায়ী করা হবে। পয়েন্ট, চিরস্থায়ী বন্দোবস্তের শর্তাবলী। লর্ড কর্নওয়ালিস বিলাতের পরিচালক সভার অনুমোদন পেয়ে 10 সালা বন্দোবস্তকে 1793 22 মার্চ চিরস্থায়ী বন্দোবস্তে পরিণত করেন। প্রথমে বাংলা, বিহার ও উড়িষ্যা এবং পরে বারাণসী, উত্তর পশ্চিম প্রদেশ ও মাদ্রাজ প্রেসিডেন্সির কোনো কোনো অঞ্চলে এই ব্যবস্থা চালু করেন। চিরস্থায়ী ব্যবস্থায় বলা হয় যে, অর্থাৎ শর্তগুলো দেখো এখানে 1-2 করে শর্তগুলো বলা হচ্ছে। প্রথম 1 নম্বর, জমির প্রাপক জমিদার তালুকদাররা বংশানুক্রমিকভাবে জমি ভোগ দখল করতে পারবেন। 2, জমিদার ইচ্ছামতো জমি দান, বিক্রি বা বন্ধক রাখতে পারবেন। 3, ভূমি রাজস্বের পরিমাণ 1793 খ্রিস্টাব্দের হারেই বহাল থাকবে। 4, নির্ধারিত ভূমি রাজস্ব শতকরার 89 সরকার ও 11 জমিদার পাবে। 5, সূর্যাস্ত আইন অনুসারে জমিদাররা সরকারের প্রাপ্য রাজস্ব নির্দিষ্ট দিনে সূর্যাস্তের মধ্যে পরিশোধ করতে বাধ্য থাকবে। এবং শেষ যে শর্তটি আছে দেখো 6 নম্বরে, ভবিষ্যতে খরা, বন্যা, মহামারী ও অন্য কোনো প্রাকৃতিক বিপর্যয়েও রাজস্ব মুকুব করা হবে না। এবার মেন যে পয়েন্ট আমাদের আলোচনার বিষয়, ফলাফল, চিরস্থায়ী বন্দোবস্তের ফলাফল। চিরস্থায়ী বন্দোবস্তের প্রকৃত ফলাফল সম্পর্কে ঐতিহাসিক ও অর্থনীতিবিদদের মধ্যে বিতর্ক আছে। কেউ কেউ চিরস্থায়ী বন্দোবস্তের সুফলগুলির প্রতি বেশি আলোকপাত করেন, অন্যদিকে কেউ কেউ এর কুফলগুলিকেও বেশি গুরুত্বপূর্ণ বলে মনে করেন। তাহলে প্রথম যে পয়েন্ট সেটা হচ্ছে সুফল। ঐতিহাসিক রমেশচন্দ্র দত্ত বলেন যে 1793 খ্রিস্টাব্দে প্রবর্তিত লর্ড কর্নওয়ালিসের চিরস্থায়ী বন্দোবস্ত ছিল ভারতে ব্রিটিশ জাতির গৃহীত পদক্ষেপগুলির মধ্যে সর্বাপেক্ষা প্রাজ্ঞ ও সফল পদক্ষেপ। ভিনসেন্ট স্মিথ মনে করেন লর্ড কর্নওয়ালিস চিরস্থায়ী বন্দোবস্ত প্রবর্তন করে এক বিপ্লব ঘটান। মার্স ম্যানের মতে এটি চিরস্থায়ী বন্দোবস্ত ছিল একটি দৃঢ়, সাহসিকতাপূর্ণ ও বিচক্ষণ পদক্ষেপ। এই বন্দোবস্তের সুফলগুলি হলো, দেখো সুফলগুলি এখানে আমি 1-2 করে আলোচনা করেছি। আমি বোর্ড ওয়ার্কে যেভাবে তোমাদের পয়েন্ট ধরে ধরে এক একটা বিষয় আলোচনা করেছিলাম, এখানেও কিন্তু প্রতিটা পয়েন্ট আমি উল্লেখ না করে নাম্বার করে দিয়েছি, কিন্তু ওই মূল পয়েন্টের উপরেই এগুলো লেখা হয়েছে। যেমন প্রথম যে সুফল বলেছিলাম, বাজেট তৈরি করতে সুবিধা হয়। দেখো এখানে পয়েন্টের তলায় দাগ দেওয়া আছে আয় ব্যয়ের বাজেট, অর্থাৎ এখানে বলা হচ্ছে চিরস্থায়ী বন্দোবস্তের ফলে জমিদারদের অবস্থার উন্নতি হয় এবং নির্দিষ্ট সময়ে সরকারের নির্দিষ্ট পরিমাণ রাজস্ব প্রাপ্তি সুনিশ্চিত হয়। এর ফলে সরকারের পক্ষে বার্ষিক আয় ব্যয়ের বাজেট তৈরি করতে সুবিধা হয়। 2 নম্বর পয়েন্টে কি বলেছিলাম, যে জমি থেকে উৎখাতের সম্ভাবনা হ্রাস। দেখো কৃষকের রাজস্বের পরিমাণ সুনির্দিষ্ট হওয়ায়
কৃষকদেরও সুবিধা হয়, তারা ইজারাদারদের শোষণ এবং জমি থেকে ঘন ঘন উৎখাতের আশঙ্কা থেকে মুক্তি পায়। 3 নম্বর পয়েন্ট কি বলছি, কৃষির উন্নতি। চিরস্থায়ী বন্দোবস্তের মাধ্যমে জমির উপর জমিদারদের সত্ত্ব বা অধিকার সুনিশ্চিত হওয়ায় তারা নিজ এলাকার জমি ও কৃষির উন্নতিতে যত্নবান হন। এবং শেষ 4 নম্বর দেখো, এখানে বলা হয়েছিল ব্রিটিশদের অনুগত শ্রেণী তৈরি। চিরস্থায়ী বন্দোবস্তে সরকারের অস্তিত্বের উপর জমিদারদের অস্তিত্ব নির্ভরশীল ছিল। যেহেতু জমিদারদের তৈরি করেছিল চিরস্থায়ী বন্দোবস্তের মাধ্যমে সরকার, তাই সরকারের অস্তিত্ব নির্ভর করছিল জমিদারদের অস্তিত্বের উপর। তাই জমিদাররা সরকারের প্রতি আনুগত্য জানিয়ে ভারতে ব্রিটিশ সরকারের স্থায়িত্ব রক্ষার চেষ্টা করে। তাদের সমর্থনে ভারতে ব্রিটিশ শাসনের ভিত্তি আরও সুদৃঢ় হয়। তাহলে দেখো, এখানে সুফল বলতে 4টি সুফল বললাম। প্রথমটি বাজেট তৈরি করতে সুবিধা, পরেরটি জমি থেকে উৎখাত হওয়ার সম্ভাবনা হ্রাস পাচ্ছে, 3 নম্বরে কৃষির উন্নতি, এবং 4 নম্বরে বলেছিলাম ব্রিটিশদের অনুগত একটি শ্রেণী তৈরি। এবার কুফল নিয়ে আলোচনা করব। দেখো, বিভিন্ন ঐতিহাসিক চিরস্থায়ী বন্দোবস্তের বিভিন্ন সুফল উল্লেখ করলেও কোনো কোনো ঐতিহাসিক মনে করেন যে এই বন্দোবস্তের সুফল অপেক্ষা কুফলই বেশি ছিল। ঐতিহাসিক হোমস চিরস্থায়ী বন্দোবস্তকে একটি দুঃখজনক ভুল বলে অভিহিত করেছেন। এডওয়ার্ড থর্নটন বলেন যে চরম অজ্ঞতা থেকেই চিরস্থায়ী বন্দোবস্তের সৃষ্টি হয়। এই বন্দোবস্তের কুফলগুলি দেখো, এক, সূর্যাস্ত আইন অনুসারে নির্দিষ্ট দিনে সূর্যাস্তের মধ্যে সরকারি কোষাগারে রাজস্ব জমা দিতে ব্যর্থ হয়ে বহু পুরনো জমিদার তাদের জমিদারি হারান। চিরস্থায়ী বন্দোবস্ত প্রবর্তিত হওয়ার প্রথম 20 বছরের মধ্যে বাংলার প্রায় অর্ধেক প্রাচীন জমিদার তাদের জমিদারি হারান। তাহলে এই পয়েন্টে আলোচনা করলাম জমিদারির অবসান। 2 নম্বরে দেখো, পুরনো বহু জমিদার তাদের জমিদারি হারালে শহরে ধনী বণিকরা এই জমিদারিগুলি কিনে নেন। এইসব ভুঁইফোড় নতুন জমিদারদের গ্রামের কৃষক ও জমির সঙ্গে কোনো সম্পর্ক বা প্রজা কল্যাণের কোনো ইচ্ছা ছিল না। তারা শহরে বসে নায়েব গোমস্তাদের দিয়ে জমিদারি চালাতেন। প্রজাদের শোষণ করে বেশি অর্থ উপার্জনই ছিল তাদের মূল লক্ষ্য। অর্থাৎ এই পয়েন্টে আলোচনা করলাম নতুন জমিদারদের উত্থান। এরপরে 3 নম্বর যে কুফলটি দেখো, চিরস্থায়ী বন্দোবস্তের ফলে কৃষকরা জমি থেকে ঘন ঘন উৎখাতের আশঙ্কা থেকে মুক্ত হন বলে কোনো কোনো পণ্ডিত মনে করলেও অনেকে মনে করেন যে এই ব্যবস্থায় জমিদার বেশি রাজস্ব পাওয়ার আশায় চাষিকে জমি থেকে ঘন ঘন উৎখাত করত। চাষির রাজস্ব বাকি পড়লে জমিদার সেই চাষির জিনিসপত্র নিলাম করত। এজন্য পার্সিভ্যাল স্পিয়ার বলেন, চিরস্থায়ী বন্দোবস্তের দ্বারা কৃষকরা জমিদারের ভাড়াটে মজুরে পরিণত হয়। অর্থাৎ 3 নম্বর কুফলে আমরা বললাম কৃষকদের উচ্ছেদ। 4 নম্বর কুফলটি দেখো, চিরস্থায়ী বন্দোবস্তের দ্বারা জমির মালিকানা না পাওয়ায় চাষিরা জমির উন্নতির জন্য বিশেষ চেষ্টা করত না। এর ফলে জমি ও কৃষির উন্নতি দারুণভাবে ব্যাহত হয়। তাহলে এই 4 নম্বর কুফলটি হলো জমির উন্নতি ব্যাহত। এরপরে 5 নম্বর কুফল দেখো, জমিদাররা চাষিদের কাছ থেকে নির্ধারিত রাজস্বের চেয়ে অনেক বেশি রাজস্ব আদায় করলেও ওই বাড়তি রাজস্বের অংশ সরকার পেত না। অর্থাৎ এই 5 নম্বর যে কুফল সেটিতে বলা হলো সরকারের লোকসান। 6 নম্বর এটা দেখো কুফল, কৃষকের উপর বিপুল পরিমাণ রাজস্বের বোঝা চাপিয়ে তা আদায় করতে গিয়ে তাদের উপর তীব্র শোষণ ও অত্যাচার চালানো হয়। 19বিংশ শতকের প্রথম থেকেই রামমোহন রায়, লালবিহারী দে, হরিশচন্দ্র মুখোপাধ্যায়, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, রমেশচন্দ্র দত্ত প্রমুখ চিরস্থায়ী বন্দোবস্তের ফলে রায়তের দুর্দশার কথা সবার সামনে তুলে ধরেন। অর্থাৎ কৃষকদের যে দুরবস্থা তার উপরেই কিন্তু 6 নম্বর পয়েন্টে আলোচনা করা হলো। 7 নম্বর দেখো কি বলা হচ্ছে, চিরস্থায়ী বন্দোবস্তের মাধ্যমে দ্রুত বেশি অর্থ উপার্জনের আশায় বহু মানুষ ব্যবসা বাণিজ্য ছেড়ে জমিদারির দিকে ঝুঁকে পড়ে। ফলে শিল্প ও বাণিজ্য ক্ষতিগ্রস্ত হয়। বাংলার কৃষকদের দুরবস্থার জন্য রমেশচন্দ্র দত্ত তার বাংলার কৃষক গ্রন্থে চিরস্থায়ী বন্দোবস্তকে দায়ী করেছেন। অর্থাৎ এই 7 নম্বর কুফলে আমরা আলোচনা করলাম শিল্প বাণিজ্যে ক্ষতি। এবং শেষ যে কুফল দেখো 8 নম্বরে রয়েছে, চিরস্থায়ী বন্দোবস্ত সরকার ও জমিদারদের মাঝখানে দরপত্তনিদার প্রভৃতি বিভিন্ন মধ্যস্বত্বভোগী শ্রেণীর উদ্ভব ঘটে। এই সব মধ্যস্বত্বভোগীরা সীমাহীন আর্থিক শোষণ চালিয়ে দেশের অর্থনীতিকে ধ্বংসের পথে নিয়ে যায়।
বাডেন পাওয়েল বলেছেন যে কর্নওয়ালিস প্রবর্তিত চিরস্থায়ী বন্দোবস্ত অনেক প্রত্যাশাকে ধ্বংস করে, এমন কিছু প্রতিক্রিয়ার সৃষ্টি করেছিল যা চিন্তার বাইরে ছিল। অর্থাৎ 8 নম্বর কুফলে আলোচনা করলাম মধ্যস্বত্বভোগীদের উত্থান। এরপরে দেখো শেষ যে প্যারা বা পয়েন্ট, উপসংহার, অর্থাৎ নোটের শেষে কিন্তু একটা উপসংহার লিখতেই হবে। দেখুন, ডক্টর নরেন্দ্র কৃষ্ণ সিংহের মতে চিরস্থায়ী বন্দোবস্তের দ্বারা জমিদারদের খালি চেকে সই করে দেওয়া হয়, জমিদাররা ইচ্ছা মতো তাতে টাকার অঙ্ক বসাতে পারেন। ডক্টর তারাচাঁদ মনে করেন যে চিরস্থায়ী বন্দোবস্তের ফলে ভারতের সামাজিক সংগঠন ও গ্রামীণ অর্থনীতিতে মৌলিক পরিবর্তন ঘটে। কিন্তু ডক্টর রত্ন লেখা রায় মনে করেন যে চিরস্থায়ী বন্দোবস্তের দ্বারা বাংলার গ্রাম সমাজে নতুন কোনো পরিবর্তন আসেনি, শুধু চিরস্থায়ী বন্দোবস্তের দ্বারা ভূমি রাজস্ব ব্যবস্থার গোলযোগগুলি দূর করা হয়েছিল মাত্র। ভারতের চিরাচরিত গ্রামীণ সংগঠন ধ্বংস হয়, নতুন সামাজিক শ্রেণীর উদ্ভব ঘটে এবং গ্রাম অঞ্চলের সামাজিক বিপ্লব ঘটে। তো এই ছিল চিরস্থায়ী বন্দোবস্তের প্রবর্তনের উদ্দেশ্য ও ফলাফলের উপরে এর যে 8 নম্বরের প্রশ্ন উত্তর সেটি তোমাদের সামনে আলোচনা করলাম। এটি ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটি প্রশ্ন তোমাদের সাজেশনে রয়েছে এবং টপ মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। তোমাদের এই তৃতীয় অধ্যায়ের যে 2টি প্রশ্ন রয়েছে ইম্পর্টেন্ট, তার মধ্যে এটি বেশি ইম্পর্টেন্ট এবং এরপরে রয়েছে কোম্পানির আমলে ভূমি রাজস্ব ব্যবস্থা, যার ভিডিও এর আগে আমি দিয়েছি, তার লিঙ্ক দেওয়া থাকবে ভিডিও ডেসক্রিপশন বক্সে, তোমরা অবশ্যই ভিডিওগুলি দেখে নিও। এছাড়া তোমাদের অন্যান্য যেসব চ্যাপ্টারগুলির ইম্পর্টেন্ট প্রশ্নের সাজেশন আমি দিয়েছি, সেই সব প্রশ্নের উত্তর নিয়ে খুব দ্রুত আবার তোমাদের সামনে চলে আসবে। ততক্ষণে তোমরা চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবে, বন্ধুদের কাছে শেয়ার করবে এবং নিজেদের মতামত জানাবে কমেন্ট সেকশনে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবে।